দিয়ে উঠেছি। সে কি? যত রাত বাড়ছে ব্যথাটাও তত বাড়ছে। এক কাজ করো বৌদি, দাঁড়িয়ে না থেকে ঘরে গিয়ে শুয়ে পড়ে যাও। এমন একটা দুঃসংবাদ শুনে কি শুয়ে থাকা যায়? উপায় যখন হাতে নেই তখন চুপ থাকাই ভালো বৌদি। কখনোই চুপ করে থাকবো না, আমি তোমার দাদাকেই পাঠাবো। বৌদি কি হলো? আমার দম বন্ধ হয়ে আসছে ঠাকুর। বৌদি আমি তাহলে দাদাকে ডেকে নিয়ে আসি। না না, তাকে চিন্তার মধ্যে ফেলো না। তাহলে তাহলে মাকে ডাকো। কোনো মানুষটাকে আর কষ্ট দিও না। তাহলে ঠাকুরপো, আমি সহ্য করতে পারছি না, তুমি একটু উপকার করো না। কি বৌদি? আচ্ছা বৌদি আমি বলছি কি আমি তাহলে একটু ডাক্তার ডেকে নিয়ে আসি। না না, এত রাতে তোমার মন ভালো নেই। আমার মাঝে মাঝে এমন হয়, আজ একটু বাড়াবাড়ি ঠেকছে। বুকটার উপর কে যেন পাষাণ চাপিয়ে দিয়েছে। বৌদি আমি কথা বলতে পারছি না আমি ঠাকুরপো। বলছি কি যে কি করলে কমে? কি করলে কমে? আমার এইখানটা একটু টলে দাও না ঠাকুর। ওরা আমি একটু আমি কষ্ট পাচ্ছি আর তুমি সংকোচ করছো। দাদাকে ডেকে নিয়ে আসি। তোমার দাদা ঘুমিয়ে পড়েছে ঠাকুরপো, দাও না ঠাকুরপো। বৌদি বলছি কি তুমি আমার কাঁধে ভর দিয়ে ঘরে যেতে পারবে না? না না, আমি পারবো না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি পারবো না, আমাকে তুমি ছেড়ে কি হয়েছে? তুমি এসে গেছো মানে বৌদি? দাও। ঠাকুরপো, ওই বাপ্পুকে আমাকে আর বৌদি বলে ডেকো না। তার মানে এই তোর সাধু সাধবার জন্য ওর মানে জিজ্ঞাসা করছিস? দাদা তুমি আমাকে তোর বললে, কিন্তু কি অন্যায় আমি করেছি? দোষ থাকার চেষ্টা করে ফল ভালো হবে না ঠাকুরপো। আমাকে ঘিরে তোমার কুমতলবের কথা আমি সব তোমার দাদাকে বলে দিয়েছি। মতলব তোমাকে ঘিরে আমার? হ্যাঁ তোমার। তুমি তাহলে অসুস্থ নও, এটা তোমার ছলনা। ছলনা? কার ছলনা? আমি নিজের চোখকে তো কিছু অবিশ্বাস করতে পারছি না। আমি তোকে ভাই বলে গর্ব অনুভব করতাম, দেখি আমার ভাই তোর মাতৃসম বৌদির দিকে তুই লালসার হাত পাড়। দাদা চুপ করো দাদা, তুমি চুপ করো। এই কথা তুমি আর মুখ দিয়ে উচ্চারণ করো না, তাহলে এই পৃথিবীটা ফেটে চৌচির হয়ে যাবে, আকাশ ভেঙে তোমার মাথায় পড়বে। দাদা, তোমার ভাই পলাশ এতটা নিচে নামতে পারে এ কথা তুমি কি করে বিশ্বাস করলে? কি হয়েছে তা তোমার গুণদার ছেলের কাছে জিজ্ঞাসা করে দেখো মা। এসব জঘন্য কথা আপনার না শোনাই ভালো মা। নিশ্চয়ই শুনতে হবে। এমন কি ঘটনা ঘটলো যার জন্য তুই বাড়ি ছেড়ে চলে যেতে চাইছিস? কেন যেতে চাইছি শুনবে? তাহলে শোনো মা, কুন্তলিকে ঘরের মধ্যে একা পেয়ে পলাশ না। দাদা গো তুই চুপ করে দাও। তোমার বিচারে যদি আমি সত্যি অপরাধী হয়ে থাকি, আমার মাথায় তুমি লাথি মারো, আমাকে মেরে আমার চামড়া ফাটিয়ে তুমি রক্ত বের করে দাও। তবে এই জঘন্য কথা তুমি মায়ের সামনে উচ্চারণ করো না। কেন করবে না? ভাইয়ে ভাইয়ে ভুল বোঝাবুঝি করে ছাড়াছাড়ি হয়ে যাবি, আর আমি মা হয়ে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। বল পঙ্কজ কি হয়েছে বল। ওমা, কি করে সেসব কথা আমি তোমাকে বলি? আমি বলছি বৌদি 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 আমি তোমার পায়ে পড়ি বৌদি। ঠাকুরপো, একটু আগে জোর করে আমার ইজ্জত করবার চেষ্টা করে এখন আর পায়ে ধরে সাধুগিরি করিও না। বৌমা! কি বললে? কি বললে বৌমা? আমি ভুল শুনিনি তো। না মা, ভুল নয়, আমি নিজের চোখে সব কিছু দেখেছি। মিথ্যা! আমি বিশ্বাস করি না, আমার ছোট কিছুতেই এখন নিচে নেমে যেতে পারে না। তুমিও বিশ্বাস করলে মা? তোর দাদাও কি মিথ্যা বলছে? আগে যদি জানতাম বড় হয়েছে আমার জানোয়ার বাইরে হবে, তাহলে আতুরে তোকে আমি নুন খাইয়ে মেরে ফেলতাম। বলো জানোয়ার! এই জন্যে কি তোকে আমি ডেকে ধরেছিলাম।
রে চৈতালি, মরতে দে। প্রাণ ভরে ভালোবাসার শাস্তিটুকু আমাকে পেতে দে। মা, অন্ধমন হিসেবে চৈতালি প্রতি আমার একটা দায়িত্ব আছে। সেই দায়িত্ব শেষ করেই আমি বাড়ি ছেড়ে চলে যাব। চলে এসো কুন্তলিকা, চলে এসো আমার সঙ্গে। ওটা কি করে গেল মা? বৌদিকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাবে? সবাই যা, সবাই যা, কাউকে আমার দরকার নেই। আজ থেকে আমি মনে করবো আমি বন্ধা। মা, মা তুমি বিশ্বাস করো। বিশ্বাস তুই রাখিস না। তোর জন্য সবাই আমার দিকে আঙুল দেখিয়ে বলবে ওই সেই পলাশের মা, যে পলাশ তার বৌদির দিকে পাপের হাত বাড়িয়েছিল। ছোট্টা, আমার অভিমানে তুমি চুপ করে থেকো না। ছোট্টা, কি হয়েছে সত্যি করে খুলে বলো। কিচ্ছু হয়নি রে চৈতালি, ছোট্টা, কিচ্ছু হয়নি। আজ এই মুহূর্তে শুধু আমার একটা কথাই মনে হচ্ছে জানিস, অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায়। সাগর মাগো, পৃথিবীর সবাই আমাকে অবিশ্বাস করলে তুমি তো আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলো দেখিয়েছ। মা, তোমার সাথে তো আমার নারীর সম্পর্ক, তুমি কি করে বিশ্বাস করলে তোমার পলাশে তো নিচে নেমে যেতে পারে। আমি শুধু তোমাকে একটা কথা বলে যাই গো, তোমার আদর্শের মৃত্যু ঘটানোর আগে আমার যেন মৃত্যু হয় না গো। আমার যেন না না, কিছুতেই এমন হতে পারে না। কিছুতেই না, কিছুতেই না। ওগো ঠাকুর, আমি তোমার কাছে চেয়েছিলাম একটা ফুটন্ত শাখা, আর তুমি এনে দিলে আমার এই ছোট্ট জীবনে গভীর অন্ধকার। আর নয় ঠাকুর, এবার তুমি আমাকে শেষ করে দাও। এবার আমাকে শেষ আমাদের সকলের সহযোগিতায় বিয়েটা সুষ্ঠুভাবে হলো। বিশেষ করে তোমার আর পলাশের কারণে তুলনা হয় না। এ তো বলতে গেলে আমাদের নিজেদেরই কাজ। তা তো বটেই। পলাশের জন্য সত্যি আমার মায়া হচ্ছে। ওর কাছে আমি চিরজীবনের জন্য অপরাধী হয়ে রইলাম। আপনার মতো মানুষের কাছে এত বড় ভুল আমরা কোনোদিনই আশা করিনি কাকাবাবু। দুটো জীবনের গতিপথে বাধা পড়ে গেল, ওরা জীবনে কেউ কোনোদিনই সুখে হবে না। অভয়, একথা মিথ্যে হবে না কাকাবাবু, এবার জীবনের তিক্ত অভিজ্ঞতা। অভিজ্ঞতার অঙ্ক সব ক্ষেত্রে মেনে না। ওদের
নিজের সত্যান্তরে জীবন অবলম্বন করে ঠিক শাখা পল্লব ফেলতে সক্ষম হবে। জীবনটা একটা নদীর মতো, আর ঢেউ উঠবে, তীর ভাঙবে, কিন্তু গতিবেগ কখনো থামবে না। সময় পেয়ে হয়ে এলো, সাজিয়ে গুজে মেয়ে জামাইকে প্রস্তুত করো। হ্যাঁ, খুশির পরেই তুমি সব আস্তে আস্তে একা হয়ে গেল, এত বড় বাড়িটা শূন্য হয়ে যাবে। সংসারে মেয়ের মা ফল শাস্তি আর নেই। কেন ভাবছেন? আপনি কেন ভাবছেন যোগ্য পাত্রে মেয়ে আপনার পড়েছে? এ কি কম আনন্দের কথা? মেয়ে আপনার বরং সুখেই থাকবে। ওই উন্মুখ বাদর মুখ পলাশের হাতে মেয়ে পড়লে মেয়ের জীবনটা তছনছ হয়ে যেত। ও সুখেই থাকতো না, দুঃখের নদীতে হাবুডুবু খেত, হাবুডুবু খেত। আরে আনন্দ করুন, আনন্দে তো আমার নাচতে ইচ্ছে করছে, গাইতে ইচ্ছে করছে। বয়স হয়েছে, ভালো করুন। কি বলে গেল? শুনলেন কি বলে গেল? বয়স হয়েছে। হ্যাঁ? সবার সব কথা ধরতে নেই। এসো হ্যাঁ? এসো আমার সঙ্গে। আর তুমি কেন নিজেকে বলে পৃথিবীর ইচ্ছে ছিল, তাই যা হওয়ার কথা হয় তাই হয়ে গেল। এখনো বলছো আমি কাঁদবো না দিনুদা? না, এই বোধহয় আমার জীবনে কান্না শুরু হলো। মৃত্যুর শেষ দিন পর্যন্ত এই কান্না আমার সঙ্গে সঙ্গে থাকবে দিনুদা। কেন থাকবে দিদি বলে? মনটাকে একটু শক্ত করো। পারছি না, আমি পারছি না দিনুদা। এই মনটা যার কাছে বাঁধা, তাকে ছাড়া সে অন্যকে কেমন করে মেনে নেবে দিনুদা? এতদিন যাবৎ আমি দুঃখে কেঁদেছি, সুখে হেসেছি, ছায়া হয়ে কায়ার সঙ্গে সঙ্গে আমি ফিরেছি। তাই কেমন করে তাকে আমি ভুলে থাকবো বলতে পারছি না। হবে না দিদি বলে। আমার মুখটাকে পেটে যাচ্ছে রে। কিন্তু কি রেখে করবো? সব অনন্ত ডেকে আনলে ওই পলাতে যাবো। না, দিনুদা না, তার কোনো দোষ নেই দিনুদা। নিশ্চয় এই বিয়েতে তিনি মত দিলেন কেন? না, না দিনুদা না, সে মত দিতে পারে না দিনুদা। মত দিতে বাবাই হয়তো তাকে বাধ্য করিয়েছে। জানো দিনুদা, যতবার তার সঙ্গে আমার চোখাচোখি হয়েছে, কখনো তার চোখ আমি শুকনো দেখিনি দিনুদা। দেখেছি শুধু ব্যথা প্রকাশ। তবে আর কি, তোমরা দুজনে কুমড়ে কুমড়ে কেন? আর আমি জমে রচ্ছি, তাই দেখতে পেতে থাকে। দিনুদা, তোমাকে পেয়ে আমি যে সব ভুলে গিয়েছি দিদি বলি। যে শত্রুগুলো আমার ফেলে শক্তি চলে গেছে, এবার তারা এসে আমায় জ্বালাবে, আমায় পড়াবে। কেঁদো না দিনুদা, তুমি কেঁদো না। তুমি ওই বুড়োটাকে ফেলে চলে যাচ্ছ দিদি বলি। কেউ আর আমায় ধমকাবে নি। যা খেতে ভালোবাসি নিজের হাতে রান্না করো, আর তা আমায় কেউ খাওয়াবে নি। শরীর খারাপ হলে কেউ আর আমায় বেঁচে নেবে দেবে নি। তোমাদের ছেড়ে যেতে আমার কি মন চাইছে দিনুদা? আমার দেহটাই শুধু ওই কলকাতায় যাচ্ছে দিনুদা। কিন্তু এই মনটা রেখে যাচ্ছে আমি এই দেবে মরে দিনুদা। যাও দিদি বলি, যাও। তবে দিদি বলি, জামাইবাবুর কথার কখনো আমার
করবে দিনুদা, বলো দিদিমণি। মাঝে মাঝে গিয়ে তুমি কিন্তু পড়াশোনা খবর নেবে দিনুদা। আর ওর যদি কোনো অসুখ বিসুখ করে তুমি কিন্তু গিয়ে পাশে থেকে থাকবো দিদিমণি, থাকবো। আমাদের গাছের গাছা পেয়ারা খেতে ও খুব ভালোবাসে, তাই গাছা হলে তুমি ওকে গোটা করে দিয়ে এসো। এসবও তুমি শুনতে পাচ্ছেন? আমার কথাগুলো কিন্তু তুমি মনে রেখো দিনুদা। আর গবেষের যে ছবিখানা আমার ঘরে আছে, ওই ছবিখানা যেন কেউ না শোনায়। যদি কোনোদিন আমার এই বাড়িতে আমাকে আসতে হয় কেন বলছো দিদিমণি? জানি এই যাওয়া আমার শেষ যাওয়াও তো হতে পারে। অমর ভাবনা কখনো মনে আরো নিতে দিদিমণি। দিনুদা, তুমি জামাই বাবুর সাথে কথা বলো, আমি ছেলের কাজকর্মগুলো একটু দেখে আসি। কথা বলো, কথা বলো দিদিমণি, কথা বলো। নূপুর, বলুন, জীবনে কোনোদিন হয়তো তুমি আমাকে আপন ভাবতে পারবে না, তাই না? কি করে বুঝলেন আপনি? তোমার আর পলাশের ব্যাপার সবই আমি জানি। আমি যেন হঠাৎ বাস পাখির মতো এসে পলাশের কাছ থেকে তোমাকে আমি ছিনিয়ে নিয়ে যাচ্ছি। তাহলে ভাবছেন এতে আপনারই বা কি দোষ? একেবারে নির্দোষও তো ভাবতে পারছি না। তোমাকে প্রথম দেখার পর স্বার্থপরের ভূমিকা আমি একটু নিয়েছিলাম। তোমাকে পাবার জন্য একটা অধীর আগ্রহ আমার মনে সেদিন জন্ম নিয়েছিল, কিন্তু বিয়ে করেও তোমাকে আমি পেলাম না। এখনো পেতে বাকি আছে বুঝি? দেহটা পেয়েছি, কিন্তু মন হয়তো আমি কোনোদিনই পাবো না। সত্যকে আমি স্বীকার করতে শিখেছি। অতীত হয়তো এক টুকরো ব্যথা হয়ে আমার মনের এক কোণে থাকবে, কিন্তু আপনি তো আমার স্বামী। অগ্নি নারায়ণ সাক্ষী রেখে বাবা আপনার হাতেই আমাকে তুলে দিয়েছে। তাই আজ থেকে মনে প্রাণে আমি আপনাকেই ভালোবাসতে চেষ্টা করব। তাই বললেই আমার পরম পাওয়া হবে নূপুর। বিনয়, ঈশ্বরের কাছে তোদের সুখী জীবন কামনা করি। পলাশ, ভগবান তোকে কি উপাদানে গড়েছেন আমি শুধু তাই ভাবছি। তোদের সবাইকে যে উপাদানে করেছে সেই একই উপাদানে। না রে পলাশ, না, তুই স্বতন্ত্র, তুই অসাধারণ। এ কথা কেন বলছিস? আমার উপর তোর এতটুকু রাগ হচ্ছে না? রাগ হলে তোর বিয়েতে আসবো কেন? বিয়ে মণ্ডপ সাজানো থেকে আরম্ভ করে আমন্ত্রিত অতিথিদের খাওয়ানোর সব ব্যাপারে তো আমি ছিলাম রে। ত্যাগের পরিমাণটা বুঝি সবাইকে তুমি যাচাই করে দেখালে। সত্যিকারের ত্যাগী আর হতে পারলাম কইনুপুর। তা হতে পারলে তোমাদের বিয়ে দেখার লোকটা তো সামলাতে পারতাম। আমি শুধু একটাই কথা ভাবছি, এতে তোর কি লাভ হলো? সব ব্যবসায়ীরা কি সমান লাভ করতে পারে রে বিনয়? যার পুঁজি নেই তার ব্যবসায় নামাটাই ভুল। পলাশ, বিনা পুঁজিতে ব্যবসায় নেমেছিলাম রে বিনয়, লাভের অংশে তাই শূন্যই হয়ে গেল। আচ্ছা, আমাদের গাড়ির সময় প্রায় হয়ে এলো। তা তুমি আমাকে তুলে নিতে যাচ্ছ তো? হ্যাঁ, মানে আমি এই ট্রেনে রওনা হবো ভাবছি। তাহলে আমাদের গাড়িতে উঠবি কিন্তু? না না না, তোর কোনো আপত্তি আমি শুনবো না। আমাদের গাড়িতে উঠবি, কেমন? আর হয় না রে বিনয়, তোদের মাঝে এখন আমাকে নিতান্তে অসম্ভব লাগে। আশ্চর্য, আশ্চর্য মানুষ তুই। আর কতদিন আশ্চর্য তোর মন, হিমালয়ের মতো শত ঝড় ঝঞ্ঝায় একেবারে অটল তুই। নূপুর, এই যে তোমরা এখানে, আগাবো তোমাদের ডাকছি। অভয়দা, তোমার গান শোনার সুযোগ এই জীবনে হয়তো আমার আর নাও হতে পারে অভয়দা। তাই এই দেবীপুর থেকে বিদায় নেওয়ার আগে এখন গান তুমি আমাকে শোনাবে অভয়দা। গান শুনবে? হ্যাঁ, তাই শোনো।
আমি যাকে ঘিরে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম, তার কাছ থেকে আঘাত ভেজি ঘন্টা আমি বেঁধেছিলাম। সেই গানটাকে তুমি গাও না। মনুরে ভালোবাসার এত জ্বালা আগে বুঝি কি ভাবছিস? ভাবছি এখানেই তো শেষ নয় রে আমার, এখানেই তো শেষ নয়। আমাকে তো আরো অনেক সইতে হবে, কিন্তু আর পারবো কি? ভাবনাকে প্রশ্রয় দিচ্ছে ওরে ঝড় বেশিক্ষণ থাকে না রে, কিন্তু যতক্ষণ থাকে সব ভেঙে চুরে তল পার করে দেয় রে আমার। এই ছোট্ট মুখটাতে আঘাত রাখবা আর যে জায়গা হচ্ছে না রে আমার, আঘাত রাখবা আর জায়গা হচ্ছে না রে।